ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, এই তিনটা সংগঠন আমরা যৌথভাবে নিজেরা বসেছিলাম। বসে বর্তমানে আমাদের রাজ্যে কৃষকদের যে অবস্থা, কৃষক, জুমিয়া এবং ক্ষেত মজুর, এই 8 বছরে বিজেপির শাসনে সবচেয়ে খারাপ অবস্থা যদি থাকে তাহলে কৃষক, ক্ষেত মজুরদের। আমরা সরকারি তথ্য জানি 4 থেকে 5 লক্ষ পরিবার আছে যারা কৃষির সঙ্গে সরাসরি যুক্ত, তার মধ্যে প্রায় 40,000 জুমিয়া পরিবার। ক্ষেত মজুর এই রাজ্যের মধ্যে যেটা আছে সেটা হইল 3.5 লক্ষ। রেগার যে কার্ড, জব কার্ড, এটা আছে শহর সহ, তো এটা 6,35,000। এই যে মূল যে শক্তি আমাদের রাজ্যের, তারা জনসংখ্যার প্রায় 75% ওয়ার্কফোর্স। একদিকে হল খাদ্য উৎপাদনকারী এবং খাদ্য উৎপাদন করতে গিয়ে যে শ্রমশক্তি, আর জুমিয়ারা হইল তো আমাদের দেশের সবচেয়ে বেশি পিছিয়ে পড়া, কারণ তারা নিজস্ব কোনো জমি নাই, এটা সরকারি বনভূমিতে তারা করেন। আজকে যদি এবছর যদি এই টিলাতে করে, 3 বছর পরে আবার এই টিলাতে আসতে পারে, 3 বছর পর আরেক জায়গাতে। এই রাজ্যের তারা ডাবল ইঞ্জিন, ডাবল কৃষকের আয় হবে, এই হলো বিজেপি সরকার আসার পরে এটি তাদের বক্তব্য ছিল। এখন কৃষকদের যে দুরবস্থা, এটা আমি বলবো সবচেয়ে আমরা সৌভাগ্যবান এবং আমরা অভিনন্দন জানাই রাজ্যের প্রভাতী সংবাদপত্রগুলো, বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো, তারা অন্তত এই বছর বলবো সবচেয়ে বেশি করে এই নিউজগুলো প্রকাশ করছে। জলের অভাবে মাঠের পরে মাঠ, সেখানে চাষ করতে পারছে না। একটা যে কোনো বিএলডব্লিউ স্টোরে আমরা যদি যাই, কৃষক, এটি সোর্স আমাদের রাজ্যের সার, বীজ, ফার্টিলাইজার এবং কীটনাশক ওষুধ, এগুলো এটা কৃষকদের জন্য নাই। এগুলি সবগুলো কন্ট্রোল হয় এটা এদের মন্ডল কমিটি, পঞ্চায়েত, এমনকি এখন পঞ্চায়েতেরও কোনো ক্ষমতা নাই এমন অবস্থা, যার ফলে কৃষকরা ধরছে। এই পরিস্থিতিতে আমাদের কৃষক কৃষি ছেড়ে দিতে চাইছে, যে এটা লাভবান না, লাভজনক না। তৃতীয় যে প্রশ্নটা হয়েছে, জমি মাফিয়াদের কারণে বিশেষ করে শহরতলি যে কৃষি জমি ব্যাপকভাবে সেখানে কৃষি জমির বাইরে চলে যাচ্ছে, কোনো কথা কেউ বলতে পারে না। এমনকি এদের উপর, কারণ মুখ্যমন্ত্রী যখন মাঝে মাঝে স্টেটমেন্ট করে জমি মাফিয়াদের বিরুদ্ধে, তখন বোঝা যায় তারা নিয়ন্ত্রণের বাইরে। এই যে আমাদের রাজ্যের যে প্রধান আয়, এটা কৃষিকে ভিত্তি করেই আমাদের অর্থনীতি। একজন রিক্সা শ্রমিককে যদি আপনি জিজ্ঞেস করেন শহরে রোজগার নাই কেন, গ্রামের লোক আসে না, কিনলি গো গ্রামের লোক আয় না, করছেন কেমন আইব, তারা তো পয়সা নাই। একজন সাধারণ দোকানিও এই কথা আজকে বলছে, সাধারণ দোকান থেকে আরম্ভ করে বড় দোকান, এই কৃষির অবস্থা খারাপ বলে নাই। রেগা আইন বন্ধ করে দিয়েছে, আমরা তার চরম বিরোধিতা করছি, কিন্তু রেগা চালু ছিল যখন সরকারি হিসাবে 60 থেকে 62 দিন তারা বলছে চালু আছে, করছে আছে,
কিন্তু বাস্তবে হলো 30-35 দিন। কিন্তু নাম আছে, কাজে লোক নেই। বিজেপির মন্ডলের নেতারা, তাদের হাজিরা দেখা যায় 90 দিন, 100 দিন। অবাধে এটা গ্রামে হচ্ছে, যার কারণে আপনারা যদি লক্ষ্য করেন, আমরা সার্ভে করিয়েছি, এদিকে বটতলা, দুর্গাচৌমুহনী, লেকচৌমুহনী, আর এদিকে মঠচৌমুহনী। আমরা বটতলা, দুর্গাচৌমুহনী এবং লেকচৌমুহনী, এই যে রেগার কাজ এখন পায় না, তারা শহরে আসছে কাজের জন্য। আপনারা যদি একদিন যান, 1-2টা নিউজ চ্যানেল নিউজ করেছিল, আমরা দেখেছি বটতলাতে কমপক্ষে 400 থেকে 500 লোক আসে। 12টার পরে গিয়ে দেখবেন এই লোকগুলি 40-50 জন মতো কোনো কাজে গেছে, বাকিদের কোনো কাজ নেই, আবার ফিরে যেতে হয়। অনেকে বলছেন যে কি করুম, আর হাইটেই যেতে হয়। আবার দুর্গাচৌমুহনী এবং লেকচৌমুহনী একই অবস্থা। তারা শহরে কাজের জন্য আসছে, শহরে তো কাজ নেই। এরকম একটা অবস্থা আমাদের এই গ্রামীণ যারা ক্ষেত পতিতা রয়েছে, জমিয়াদের অবস্থা হলো যে বামপন্থী সরকার থাকার সময়তে 3টা ডিপার্টমেন্ট, এটি হলো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ত্রিপুরা অটোনমাস এরিয়া ডেভেলপমেন্ট মানে এজেন্সি এডিসি, এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট। তাদের জন্য বিনামূল্যে উন্নত মানের বীজ, বিভিন্ন কাজ করার জন্য রেগার মজুরি দেওয়া হইতো তাদের, এবং তাদেরকে সেখানে সার পর্যন্ত দেওয়া হয়তো, দিতে পারে। এখন এগুলি গত 8 বছরে সব বন্ধ হয়ে যাওয়ার ফলে জুম প্রায় 30-40% কমে গেছে। এই অবস্থাতে এখন আবার দেখা গেছে, এইবার আমরা গণমুক্তি পরিষদে এই সার্ভেটা করেছে, কারণ সম্পাদক আজকে বাইরের প্রোগ্রামে আছে। ওইদিন আমাদের মিটিং হয়ে একসাথে বলেছে, জুমে দুটো ফসল আছে, যে ফসলটা জুম তোলার পরে এটা পরে সেটি হলো তিল। সাদা তিলটা জুমে হয়, এটা হলো অর্গানিক, কারণ জুমে তো সারার প্রশ্ন নেই। আর হলো কাপাস। ত্রিপুরার যে কাপাসটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কাপাস, এর থেকে যে সুতোটা হয়, অনেক মসৃণ কাপড় তৈরি করা যায়। এখন সেই তিলের দাম কমে গেছে, কাপাসের দাম কমে গেছে। এটা বিক্রি করে জমিয়ারা পুঁজি করতে হবে, তিল এবং কাপাস। এটা অবস্থা খারাপ। তাই এই জমিয়াদের আপনি দেখবেন, যদি রাস্তায় যান, তারা ইট ভাগার শ্রমিক রাস্তায় বসে বসে ইট ভাঙছে, কারণ এখন গ্রামেও তো কাজ নেই, রেখাও নেই। এই যে টোটালি একটা দুরবস্থা রাজ্যের কৃষক জমিয়াকে পর্যন্ত। বন্যা হয়েছিল, 1,40,000-এর উপরে কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। 15,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলেছিল যে কেউ বাদ যাবে না, সব পরিবারকে সাহায্য দেব। 2024-এ এই বন্যা হয়েছিল, আজকে 26। প্রকৃত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে কেউ পায়নি সাহায্য। আরেকটা বিষয় হয়েছে এই সরকার আসার পরে, যে সাধারণ মানুষের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর করা, বিরোধী দল হলেই তার উপর আক্রমণ। আর অফিস টফিস তো বুলডোজার করেছে, ঠিকই আছে, কিন্তু এরপরে যেটা হলো আমার সম্পদের উপর আক্রমণ। সবজি খেয়ে পুরাটা তুলে দিয়েছে, পুকুরে মাছ দিয়ে পুরো মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে, রাবার গাছ কেটে দিয়েছে। এখন একটা খরার সিজন আসছে, সম্প্রতি আমি পরশুদিনের আগের দিন বিলুনে গিয়েছিলাম, 10 কাঠি রাবার বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
বাইকুড়া যেটা ঘটনা ঘটেছিল, এটা মতো কোনো কারণে তাদের বিজেপির সমর্থক কিনা জানি না, কিন্তু এটা পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসাতে মুখ্যমন্ত্রী লোক পাঠিয়েছিল, লোক পাঠিয়ে দেখেছি ঘটনা সত্য, তারপর তাকে সাহায্য করেছে। আমাদের কমলপুরের একজন কৃষক 8 বার তার সবজির ক্ষেত নষ্ট করে দিয়েছে। অতি সম্প্রতি সেই কমলপুরে একটারি রাবার বাগান কেটে দিয়েছে, দিয়ে আবার আগুন দিয়ে দিয়েছে। এরকম প্রায় 4 থেকে 5 হাজার কৃষক পরিবার যাদের ফসল নষ্ট, মানে কৃষকরা পিটলে এটা তো অসুস্থ, মানে চিকিৎসা করানো যায়, এটার তো আর চিকিৎসা নেই। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে আমরা এই 3টি সংগঠনের পক্ষ থেকে কৃষক, জমিয়া এবং ক্ষেত মজুরদের 12 দফা দাবি আমরা নির্দিষ্ট করেছি। এই 12 দফা দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভার বাজেট অধিবেশন যে চলছে, এটা গুরুত্বপূর্ণ অধিবেশন, সেখানে যাতে আমাদের এই কথাগুলো বিধানসভায় উপস্থিত হয়, তার জন্য আমরা এই দাবি সভা নিয়ে যাচ্ছি। আমাদের বলার নেই, সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদক বিশদভাবে আমাদের বিধানসভা অভিযানের যে কর্মসূচি সে সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আমি 2-3টা বিষয় শুধু বলব। একটা হচ্ছে 2018 সালের পর থেকে আমাদের সাংবাদিক বন্ধুরাও জানেন যে গোটা রাজ্যের আর্থসামাজিক অবস্থা একটা পরিবর্তন হলো, অবনতি ঘটল। অনেক প্রতিশ্রুতির কথা আমরা শুনেছি, রাজ্যবাসী শুনেছি। এই প্রতিশ্রুতিগুলো তারা তো পূরণ করেনি, বরঞ্চ দেখা যায় যে রাজ্যের গরিব প্রান্তিক মানুষ যারা, হতদরিদ্র মানুষ যারা, প্রান্তিক কৃষক যারা, ক্ষেত মজুর যারা, জমিয়া যারা, তাদেরকে অর্থনৈতিক দিক থেকে কিছুটা সাহায্য করবার জন্য বা স্বাবলম্বী করবার জন্য আমাদের এই ডবল ইঞ্জিনের সরকারের কোনো বাস্তব অভিমুখ ভিত্তিক কোনো পরিকল্পনা নেই। শুধু প্রতিশ্রুতি, কথা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইসব শব্দগুলো শুনতে শুনতে আমাদের কান জ্বালাবো। বাস্তব অভিজ্ঞতাটা কি? বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে যে তারা যেমন তাদের প্রতিশ্রুতিগুলো খেলাপ করেছে, প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেনি, উল্টো দিক থেকে রাজ্যের গরিব অংশের মানুষ আরো গরিব হচ্ছেন, তাদের ক্রয় ক্ষমতা ক্রমশ কমছে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আমাদের শাহবাগ কৃষক সভা রাজ্য সম্পাদক বলেছেন রেগাতে আচ্ছার দুর্নীতি চলছে। 32-33 দিনে যে কাজ, যেমন এর মধ্যে সীমাবদ্ধ, বা শহরতলির মধ্যে, বিশেষ করে নগরে এবং শহরে পৌর পরিষদ বা কাউন্সিলগুলোতে, সেখানে টুয়েপে সেখানে 18-19 দিনের বেশি কাজ হচ্ছে না। এখানে তো গরিব মানুষ আছেন। ফলে দেখা যায় কি, যেখানে রেগাতে একটা সময় রাজ্যের বামফ্রন্ট সরকার 93 দিন 94 দিন কাজ করত, কর্মসংস্থানের ব্যবস্থা করতেন বা শ্রম দিবস সৃষ্টি করতেন, এখন এটা 32-33 দিনের বেশি হচ্ছে না। ফলে স্বভাবতই গ্রামের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভয়ানক পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। আপনারা দেখেছেন সন্তান বিক্রির মতো ঘটনাও আমাদের রাজ্যে সেখানে ঘটেছে। এই বিষয়গুলো আপনার সাংবাদিক বন্ধুরা জানেন। তো আমি যেটা বলবো আপনার সেটা হচ্ছে যে এই চার্টার যে আমাদের ডিমান্ড 12টা, তার মধ্যেও এটা যুক্ত নেই, কিন্তু আমরা এটা আলোচনার মধ্যে যুক্ত করতে পারি বা আমাদের দাবির মধ্যে প্রাসঙ্গিকভাবে বিষয়টা চলে আসবে। সেটা হচ্ছে আমাদের রাজ্যে সিলিং উদ্বৃত্ত যে জমি, আমরা বলছি বারংবার যে সরকার তুমি এটা বন্টন করো, যারা প্রান্তিক কৃষক, ভূমিহীন ক্ষেত মজুর, সরকার তুমি তাদের হাতে তুলে দাও। তাতে দেখা যাব আমাদের কৃষিতে একটা ব্যাপক পরিবর্তন সেখানে চলে আসবে।
কৃষকের হাতে পয়সা আসবে, এ পয়সা মার্কেটে যাবে, অর্থনৈতিক দিক থেকে খানিকটা চাঙ্গাও হবে বা অর্থনৈতিক অবস্থা খানিকটা পরিবর্তন হবে, এই কথাগুলো আমরা বলছি সরকারের কাছে, কিন্তু সরকার তো শুনছে না। শুধু যাই হোক, আমাদের 18 তারিখ এই 12 দফা দাবি নিয়ে আমরা বিধানসভা অভিযানে যাব। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী এই রাজ্যের 65 থেকে 70% যে মানুষ, জুমিয়া, খেত মজুর, কৃষক, তাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো উনি শুনবেন এবং সমস্যাগুলো সমাধানের প্রশ্নে উনার দিক থেকে একটা সদর্থক ভূমিকা বা ইতিবাচক ভূমিকা উনি গ্রহণ করবেন, এই বিশ্বাসটুকু করছি। তো আমরা যেটা প্রচার আমরা যুক্ত করছি গোটা রাজ্যে, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত আমাদের প্রায় 4000 কৃষক, খেত মজুর, জমিয়া সেদিন অংশগ্রহণ করবেন। এটা আমরা মনে করছি ব্যাপক জমায়েত গোটা রাজ্যে সেখানে হবে, কারণ গোটা রাজ্যের মানুষের সামনে এত সমস্যা, বহুমুখী সমস্যা, বহুমুখী সংকট এই রাজ্যে এই ডবল ইঞ্জিনে সরকার সেখানে তৈরি করলো। তার প্রতিবাদে মানুষ ফুঁসছেন, মানুষের মধ্যে সঙ্গত কারণেই সেখানে ক্ষোভের সঞ্চার হচ্ছে। যাই হোক, আমরা এই 12 দফা দাবি নিয়ে গোটা রাজ্যে প্রচার অভিযান আমরা সংগঠিত করব এবং বেশি সংখ্যায় মানুষকে যুক্ত করবার জন্য আমাদের এই কর্মসূচিতে আমাদের দিক থেকে সেখানে প্রচারধর্মী কর্মসূচি থাকবে, হচ্ছে আমার দিক থেকে উদ্যোগে যে বিধানসভা অভিযান, এটা সম্পর্কে এখানে দৃষ্টিযোগে আলোচনা হয়েছে। আমি 2-3টা বিষয় উল্লেখ করব। প্রথমত, এই যে MGNREGA যেটা বাতিল করে, যেটাকে আমরা পুনর্বার চালুর জন্য যে দাবি করি, সেটা খুব যুক্তিসঙ্গত এবং এই দাবিটা খুবই প্রাসঙ্গিক। উপজাতি এলাকাতে এখন সবচেয়ে করুণ অবস্থা। বামফ্রন্ট সরকার থাকার সময় আমরা দেখেছি এডিসি উপজাতি এলাকাতে, বিশেষ করে ডিস্ট্রেস পকেট বলে আমরা যেটা আগে জানতাম উপজাতি এলাকাতে, এখানে 150 দিন পর্যন্ত কাজ হয়েছে, আর এখন 35 থেকে 40 দিন। এছাড়াও আগে এই সুযোগটা ছিল লাইন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট, এই লাইন ডিপার্টমেন্টগুলিও কাজ দিত। এতে 150 দিনের উপর কাজ হতো উপজাতি এলাকাতে, খুব ভালোভাবেই গরিব মানুষেরা এটা চলতে পারত। এখন খুব কঠিন অবস্থার মধ্যে আছে, কাজে এই দাবিটা খুবই প্রাসঙ্গিক। এবং এখন MGNREGAটাকে বাতিল করে যে জিরামজি, এতে তো এখানে 100 দিনের কাজের কোনো নিশ্চয়তা নাই, এতে আরো বেশি করুণ অবস্থা তৈরি হবে, যার জন্য এটাকেও আমরা বাতিল করার জন্য তো আমরা দাবি করছি, রেগাকে আবার পুনরায় চালু করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যে ঝুম চাষিদের অবস্থা খুব খারাপ, এটা কৃষক সভার সম্পাদক এখানে বলার চেষ্টা করেছেন। বামফ্রন্ট সরকার থাকার সময় বছরে 3 বার সরকারিভাবে সাহায্য পেতেন। যখন জুম তৈরি হয়, যখন এই যে জঙ্গল পরিষ্কার হয়, তখন একবার দেওয়া হতো। এরপরে জুম যখন পুরানো হয়, যখন নতুন সেখানে বীজ বপন করা হয়, নতুন